একজন মানুষ শুধু অন্য মানুষকেই হারায় না, কখনো কখনো নিজেকেও হারিয়ে ফেলে। কেউ বন্ধুত্বে ঠকে, কেউ ভালোবাসায় ঠকে, আবার কেউ চাকরির ইন্টারভিউ ভরে ঠকে। আমরা যে দেখতে পাচ্ছি ছুটে চলছে রক্ত মাংসের মানুষ, প্রত্যেকেই নিজের জীবনটা চালিয়ে নিচ্ছে। তারও কেউ না কেউ হয়তো নিজেকে হারিয়ে বসে আছে জীবনের কোনো এক পাকে। মানুষের শখ, আশা, স্বপ্ন এসব হারিয়ে গেলে মানুষের আসলে বেঁচে থাকার তেমন কোনো আগ্রহ থাকে না। বাকি পথটুকু মানুষ নিজেকে কেবল বয়ে নিয়ে যায়, এক ক্লান্তিকর যাত্রাপথ শেষের অপেক্ষায়। মানুষের কিছু থাকুক বা নাই থাকুক, মানুষ কিন্তু আশায় বাঁচে, স্বপ্ন দেখে বাকি জীবনটাকে কিভাবে আরো ভালো করা যায় সেই সম্পর্কেই তাদের শত দুশ্চিন্তা। তবে এক এক করে যখন আশাগুলো ভেঙে যেতে থাকে, স্বপ্নগুলো যখন পূরণ হয় না, তখন মানুষের বেঁচে থাকার আগ্রহ অনেকটাই কমে যায়। এমন লুকায়িত মানুষের গল্প বহু রয়েছে আমাদের সমাজে, যে সমস্ত মানুষের আশাভঙ্গ হয়ে স্বপ্ন পূরণ করার কোনো পথই বেছে নেই। বেঁচে থাকার মতো তার আর কিছুই থাকে না। আশাভঙ্গ, স্বপ্ন না দেখার যন্ত্রণা, এরপরও মানুষ বাকি জীবনের পথটুকু নিজেকে কেবল বয়ে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার সকল মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই সুস্থ এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগে। আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আজকে কিন্তু আমি অনেক খুশি। আজকে জীবনে প্রথমবার আমার এই ছোট্ট সংসারে নতুন মেহমান এসেছে। অনেক দিন ধরে বাসাটা কেমন খালি খালি লাগছিল, খুব বোরও ফিল করছিলাম। আসলে একটানা একদম ঘরের ভিতরে একা থাকতে থাকতে মানুষের জীবনটা কেমন জানি হয়ে যায়। আর আমি যেহেতু আমার সকল আত্মীয় স্বজন থেকে একদমই দূরে আছি, সেজন্য চাইলেই হুট করে আপনজনদের কাছে ছুটে চলে যেতে পারি না। আমার এই ছোট্ট সংসার জীবনে আজকে ফার্স্ট টাইম আমার বাসায় আমার ননাস বেড়াতে আসলো। আমি যেহেতু নাটোরে থাকি আর সে থাকি ঢাকায়। আসলে ঢাকা থেকে নাটোরের দূরত্ব বেশ অনেকটা, চাইলেই যখন তখন হুট করে আসা যায় না, প্ল্যানিং করে হাতে বেশ সময় নিয়ে আসতে হয়। তবে প্রত্যেকেই কিন্তু নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার কারণে হাজার অজুহাতে এতদিন সে আমার বাসায় আসেনি। আজ যেহেতু আমার বাসায় প্রথমবার আমার ননাস এসেছিল, সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম। জীবনে ফার্স্ট টাইম সে আমার বাসায় বেড়াতে এসেছে। সত্যি বলতে বিয়ের পর আমি তেমন কোনো রান্না বাড়াই পারতাম না, শুধুমাত্র ডিম ভাজা ছাড়া আমার তেমন কোনো রান্নাই আয়ত্তে ছিল না। আর আজকে যেহেতু তার জন্য আমি রান্না করব, আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তবে আমি খুব এক্সাইটেড ছিলাম এজন্য, সে কখনোই আমার হাতের কোনো কিছুই টেস্ট করেনি। জানি না রেজাল্ট কেমন হবে, তবে আমি আমার বেস্টটা দিয়ে রান্না করার ট্রাই করব। আজ আমি রান্না করব গরুর বিরিয়ানি, আর সাথে রোস্ট আর চিংড়ি মাছ ভাজা। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর মাংসগুলোকে প্রয়োজনীয় মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেলে এরপর একটি প্যানের ভিতরে আমি তেল দিয়ে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে রান্না করে নিব।
আমি কিন্তু প্রথমে কোনো পানি দিব না, একদমই মশলার উপরেই মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিব। মাংস কষানোর মাঝখানেই চলে আসলাম ননাস আর ভাইয়ের বউ মিলে খুব মজাদার আর লোভনীয় একটি পেয়ারা মাখা তৈরি করার জন্য। ভর দুপুরে একদম ঝাল ঝাল টক মিষ্টি আচার মাখাগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে। একদিকে আমি আমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর অপরদিকে আপু পেয়ারাগুলো কেটে নিচ্ছিল। সত্যি বলতে পেয়ারাগুলো একদমই ভালো ছিল না, মানে অন্য সময় তো পানসে পেয়ারা খেতেও বেশ ভালো লাগে, তবে এই পেয়ারাগুলো না ছিল কোনো মিষ্টি, না ছিল তেমন কোনো টেস্ট। তাই ভাবলাম পেয়ারাটা তেঁতুল দিয়ে আরও অনেক কিছু মিশিয়ে খুব সুন্দর করে একটি মাখা তৈরি করে ফেলি। বাসায় কিছু আমড়া ছিল আর সেজন্য ভাবলাম পেয়ারার সাথে আমড়া আর সাথে আমি অনেক কিছু অ্যাড করব। এক এক করে চলেন আপনাদের সাথে শেয়ার করে নেই। পেয়ারা আর আমড়ার সাথে আমি অ্যাড করছি জলপাইয়ের আচার আর সাথে অনেকটা তেঁতুল। আর তেঁতুল দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি অনেকগুলো গুঁড়ামরিচ আর সাথে তেঁতুলের টকটা কাটানোর জন্য বেশ অনেকটা লবণ। টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়েছি আর সাথে দিচ্ছিলাম আমের আচার। আর আমার আচারের তেলটা কিন্তু ভীষণ প্রিয়। আমার কাছে সরিষার তেলের চেয়েও আচারের ভিতরে যেই সরিষার তেলটি থাকে তার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, আর সেজন্যই আমি এখানে আচারের তেলটি বেশি ইউজ করেছি। আর এর ভিতরেই আমি বেশ অনেকগুলো শুকনো মরিচ টেলে নিয়েছি। সত্যি বলতে এমন আচার মাখার ভিতরে আমার কাছে কাঁচামরিচ হলে একদমই চলে না। এরকম আচার মাখাতে শুকনো মরিচ দিয়ে খেতে দারুণ লাগে। এরপর এই পেয়ারা আর আমড়া মাখার ভিতরে আমি ভালো মতো মরিচ দিয়ে একদম সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ লেগেছিল। মাংসটা কষানোর পর আমি এখানে বিরিয়ানিটা চড়িয়ে দিয়েছি। প্রথমে তেলের উপরে শাহি জিরা আর পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর এক এক করে আমি পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আসলে আমার ভাগনা ভাগ্নিগুলো পোলাওর চালের সাথে বিরিয়ানির ভিতরে কিছুটা মসুরের ডাল দিয়ে খেতে বেশ পছন্দ করে, আর সেজন্য আমি ফার্স্ট টাইম ওদের জন্য বিরিয়ানিতে মসুরের ডাল ইউজ করছি। জানি এটি কখনোই করা হয় না, তবে যাদের টেস্ট পার যেরকম, যারা খাবারটি যেভাবে খেতে পছন্দ করবে তাদের পছন্দের কথা মাথায় রেখেই খাবারগুলো তৈরি করা উচিত। আমি যেহেতু কখনোই এভাবে তৈরি করিনি তাই কিছুটা নার্ভাস ছিলাম, আর আমি আমার ননাসের থেকে কিভাবে রান্না করতে হবে সেই পদ্ধতিটিও জেনে নিলাম। কেননা আমরা তো সবসময় খিচুড়ির সাথে ডাল ইউজ করেছি, কখনোই বিরিয়ানির সাথে ডাল ইউজ করার অভিজ্ঞতা হয়নি। এরপর রোস্ট রান্নার জন্য আমি এখানে এক এক করে মাংসগুলো ভেজে নেব। মাংসের ভিতরে আমি সবসময়ই হালকা একটু গোঁড়ামরিচ দিয়ে থাকি, এতে আমার কাছে কালারটা দেখতে খুবই দারুণ লাগে। আর হালকা পরিমাণে লবণ দিয়ে আমি এক এক করে মাংসগুলোকে অল্প করে ভেজে নেব। আসলে মাংস বেশি ভেজে নিলে তখন কিন্তু শক্ত হয়ে যায়। আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কেউ আছেন কি না। যদি কোনো আপু ভাইয়া কিংবা কোনো আন্টিরা আমার ভিডিওর সাথে থেকে থাকেন তবে তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ, কথা কিংবা কাজ যদি আপনাদের কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, চাইলে এই ভিডিওতে ছোট্ট একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতেই আমার কিন্তু রোস্ট রান্না একদম শেষ পর্যায়ে। আমি সব মশলা কষিয়ে এরপর মাংস দিয়ে দিয়েছি আর সাথে আমি দুধ দিয়ে দিয়েছি। এরপর পুরো রান্নাটা হতে থাক, এর ভিতরেই আমি পাশাপাশি চিংড়ি মাছগুলো ভেজে নিব।
যেহেতু চিংড়ি মাছটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য, আর সেজন্যই আমি খুব কড়া করে চিংড়ি মাছটি ভেজে নেব। সেটি আর ক্যামেরায় রেকর্ড করিনি। আসলে এতটা রাশের ভিতরে ছিলাম, খুব তাড়াহুড়া করে সমস্ত রান্না কমপ্লিট করে এরপর টেবিলে সার্ভ করেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।